মিডনাইট হরার স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, সত্যি ভূতের গল্প। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগে না? এই যে 5.5 বছর ধরে একটাই লোক একই গলা এখানে বকবক করে চলেছে, শুনতে শুনতে মনে হয় না একটু স্বাদ বদল হলে মন্দ হতো না? কি বলছেন? মনে হয়? যাদের মনে হয় তাদের নামগুলো একটু পাঠাবেন তো আমাকে। যাকে, আজ আপনাদের মতো আমিও এখানে গল্প বলতে আসিনি, এসেছি গল্প শুনতে। এমন একজনের কাছে যিনি প্রায় 11 বছর ধরে গল্প কিভাবে বলতে হয় শিখিয়ে আসছেন আমাদের। কত শনিবার বৃষ্টির বিকেলে মাঠে খেলতে যেতে না পারার দুঃখ ভুলে গেছি আমরা কেবল একটা রেডিওকে সম্বল করে। কত ব্যর্থতা, বকুনি, চাকরির আশায় ফ্যাপা করে ঘোরা, ব্রেকআপ, কাছের মানুষের মৃত্যু, যন্ত্রণা ভুলে গেছি কেবল গল্পের মায়ায়। পেছন ফিরে তাকালে মনে হয় সপ্তাহের শেষ দিন শনিবার এসে আমাদের শিখিয়ে গেছে জীবন আসলে দুঃখ আর কষ্টের গল্প দিয়ে সাজানো সময়ের এক বিশেষ নিবেদন। আর রবিবার এসে জানিয়ে গেছে তা মোটেই নয়। তবে আজ যে গল্পটা বলতে চলেছি সেটা কিন্তু মোটেই বানানো গল্প নয়। আজ আপনাদের শোনাবো এক সত্যি ভূতের গল্প। হাঁটতে হাঁটতে খানিকটা রাগই হলো। হুজুগের মাথায় এমন সব কাণ্ড করে বসি যে নিজেকেই পরে ভুগতে হয়। এই যেমন এখন আমার পা টনটন করছে, মাথা ঝিমঝিম করছে। বেশ কয়েকবার হাত তুলে বাস থামানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমাকে তাচ্ছিল্য করে কাক তাড়ানোর মতো হুশ শব্দ করে পাশ কাটিয়ে চলে গেছে তারা। অথচ গোটা রাস্তাটা আমি বাসেই ফিরতে পারতাম। এই হিংলার যাত্রার ঝক্কি পোয়াতে হতো না। পোয়াতে যে হলো তার কারণ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। ফোনের স্টোরেজে গিয়ে সেটা আবার চালিয়ে দিলাম আমি। লোকটার গলা শুনলেও রাগ হচ্ছে এখন, হাতের সামনে পেলে না। বন্ধুরা, বাইপাসের ধারের উঁচু বিল্ডিংগুলো বাসে যেতে যেতে আপনাদের অনেকেই দেখেছেন। আমার বাড়ি বাইপাসের পাশেই। খুব রিসেন্টলি এখানকার বাসিন্দাদের মধ্যে অনেকেরই একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে। তাদের প্রত্যেকেই একটু রাতের দিকে বাইপাসের ফাঁকা রাস্তার উপরে একটা ছায়া মূর্তি দেখেছেন। মূর্তিটি অমানসিক রোগা ও লম্বা। আপনি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আপনার সঙ্গে সঙ্গে কিছু দূর হাঁটবে সে, তারপর হাওয়ায় মিলিয়ে যাবে। তবে এখনো অবধি কারো ক্ষতি সে করেনি। পুলিশ ব্যাপারটাকে বলা বাহুল্য গুরুত্ব দিচ্ছে না। বাইপাসের ধারে হাই রাইজগুলো তৈরি হওয়ার সময় বেশ কিছু রাজমিস্ত্রি উঁচু থেকে পড়ে মারা যায়। সম্ভবত তাদের বিদেহী আত্মাই। শুয়োর। লোকটাকে মনে মনে একটা গালি দিয়ে রেকর্ডিংটা বন্ধ করে দিলাম। এমনিতে এসব উটকো হোয়াটসঅ্যাপ মেসেজকে গুরুত্ব দিই না আমি। তবে জায়গাটা কাছেই আর ব্যাপারটা ভৌতিক বলে একটা আগ্রহ জন্মেছিল। আজ বাইপাস দিয়ে ফিরতে ফিরতে বাসে জানলার ধারে সিটটা পেয়েছিলাম। রাস্তার দুধারে জমে থাকা অন্ধকার আর মাঝে মধ্যে একটা ঘুপচি দোকান দেখেই বোধহয় বেড়ে উঠেছিল কৌতূহলটা। মাথায় কি ভূত চাপলো কে জানে। সায়েন্স সিটির কাছাকাছি আসতেই শটান বাস থেকে নেমে হেঁটে চলেছি। এখনো ভূত তো দূরের কথা, একটা মানুষের দেখাও পাইনি। তবে এমন ফাঁকা শুনশান রাস্তার উপর দিয়ে হাঁটতে মন্দ লাগছে না। কলকাতায় একটানা সোজাসুজি এগিয়ে যাওয়ার জায়গা কমে আসছে। ঘরে বাইরে যেখানেই হোক না কেন খানিকটা গেলে অন্যদিকে মোড় নিতে হয়। তাতে সাসপেন্স আছে বটে, কিন্তু স্থিরতা নেই। ক্লান্ত একটা হাওয়া এসে লাগছে মুখে চোখে।
রাস্তার একপাশে আখের রসের দোকান বসে দুপুরে। এখন সেই দোকানের জায়গায় শুকনো আখ পড়ে আছে, জংলি ফুলের বুনো গন্ধ আসছে। ঝাঁ চকচকে মেট্রোপলিটন রাস্তা, আর তার পাশেই নরম গ্রাম্য মাটির গন্ধ। এমন সহাবস্থান বড় একটা দেখা যায় না। যেন ছোটবেলায় আলাদা হয়ে যাওয়া দুই বন্ধুর দেখা হয়েছে এখানে। কবছর পরে গ্রামের গন্ধ হারিয়ে যাবে। শহরের ছেলেটির গায়ে কেবল শহরের গন্ধই থেকে যাবে। ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা জল খেলাম। রাস্তার একদিকে পাইন গাছের মতো সার দিয়ে হাই রাইজ বিল্ডিং গজিয়েছে। ওপরে তারাহীন জমকালো আকাশটাকে যেন সালাম জানাচ্ছে তারা। এই বিল্ডিংগুলো তৈরি হবার সময় কিছু রাজমিস্ত্রি পা পিছলে মারা গেছিল, সেটা মিথ্যে নয়। তাছাড়া জায়গাটা একসময় জঙ্গল ছিল বলে খুন করে বডি ফেলে রেখে যেত দুষ্কৃতীরা। এখনো নাকি ঝোপে জঙ্গলের মধ্যে খুঁজলে হাড়গোড় পাওয়া যাবে। আজ এত ঝলমলে আলো আর শপিং মলের ভিড়েই কোথাও লুকিয়ে আছে হয়তো সেসব। সেগুলো দেখতে দেখতে হাঁটছি, এমন সময় পেছন থেকে একটা গম্ভীর গলার আওয়াজে চমকে উঠলাম। 1 মিনিট দাঁড়াবেন বাবুজি। চমকে মুখ ফিরিয়ে দেখলাম একটা মাঝবয়সী লোক, আশ্চর্য রকম লম্বা, যেন একটা শিশু তাল গাছ, আর তেমনি পাতলা শরীর। পাশ ফিরে দাঁড়ালে ওপাশের দৃশ্য কিছুই চোখের আড়াল হয় না। রাস্তার অল্প আলোতেও দেখা যায় লোকটার মাথায় ছোট করে কাটা কাঁচা পাকা চুল। বয়স বছর 40-এর বেশি নয়, অথচ শরীরটা বেশ খানিকটা সামনে ঝুঁকে পড়েছে। কোনো রোগ হয়েছে কি? চারপাশে তাকিয়ে দেখলাম জায়গাটা ফাঁকা, একটা জীবিত প্রাণীরও চিহ্ন নেই। ঢোক গিলে বললাম, মানে বলুন। লোকটা আমার দিকে এগিয়ে এলো, হাত থেকে মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখেন তো বাবুজি, এ ফোন লাগছে না কেন? কথার মধ্যে স্পষ্ট ভোজপুরি টান। হাবভাব দেখে মনে হয় না লোকটা তেমন পড়াশোনা জানে বলে। গায়ে একটা খয়েরি মলিন ফতুয়া আর পুরনো দোমড়ানো মোচড়ানো খাঁকি প্যান্ট। মোবাইলটা হাতে নিয়ে বললাম, ফোন করতে গেলে কি বলছে? সে থতমত খেল। বোধহয় যা বলছে সেটা তার পক্ষে গুছিয়ে বলা সম্ভব নয়। অগত্যা আমি নিজের নাম্বারটাই ডায়াল করলাম। আরে এ তো ব্যালেন্সই নেই, তো ফোন হবে কি করে? লোকটা এবার মুখ কুঁচকে বলল, ব্যালেন্স কাল 50 রুপিয়া ডালিয়েছি বাবুজি, আজ হচ্ছে না। 50 টাকার ওপর যেভাবে জোর দিল লোকটা, তাতে মনে হলো এই প্রথম সে 50 টাকার রিচার্জ করিয়েছে। ব্যাপারটা খানিকটা আন্দাজ করেছিলাম। ইনবক্সে ঢুকে দেখলাম আমার সন্দেহই সত্যি। একটু ব্যাঁকা হাসি হেসে বললাম, কলার টিউন লাগিয়েছেন তো, হবে কি করে? हाँ वो सब तो আমি কিছু করিনি জি, কিছু মুসিবত হবে না তো? আমি মাথা নাড়লাম। মুসিবতের কি আছে, আপনার টাকাটা গেল এই যা। ভুল করে কিছু টিপে ফেলেছিলেন নাকি? हो सकता है। বুঝলাম জোর দিয়ে অস্বীকার করার মতো মনের জোর তার নেই। কলকাতা শহর তার কাছে পরদেশ, তার উপরে সে গরিব। মাল্টিন্যাশনাল কোম্পানি যদি বলে সে কলার টিউন শোনাতে চেয়েছে, তো এই হতদরিদ্রের না শোনানোর সাহস হয় কি করে? তবে লোকটাকে অসহায় দেখালো। মাথা থেকে পা পর্যন্ত একবার জরিপ করে বুঝলাম মাসে সে 100 খানেকের বেশি 50 টাকা রোজগার করে না। কেমন যেন মায়া হলো। বললাম, কাউকে আর্জেন্ট কিছু ফোন করার আছে? তাহলে আমার ফোনটা থেকে। তালঢেঙা লোকটা অদ্ভুতভাবে একটু হেসে মাথা নাড়িয়ে বলল, না বাবুজি, ও জরুরত নাই, আপনি ফোনটা মেরামত করিয়ে দিন বাস। কাস্টমার কেয়ারে কল করে দেখতে পারি, একটু দাঁড়ান। এরপর 20 মিনিট যা হলো তার এই গল্পে বর্ণনার দরকার নেই।
খোয়া যাওয়া টাকা ফেরতের দাবিতে যে ধরনের বাকবিতণ্ডা, যুক্তিতর্ক, এমনকি অকথা কুকথার ফুলঝুরি ছুটল, তা আদালত চত্বরকেও হার মানায়। 20 মিনিট উত্তপ্ত বাক্য বিনিময়ের পর স্থির হলো যে পরের 1 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া 50টি টাকা ফেরত আসবে। আমি ফোনটা লোকটার হাতে দিয়ে বললাম, একটু অপেক্ষা করুন। বলল ফেরত দিয়ে দেবে। যতক্ষণ আমি কথা বলছিলাম লোকটা হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। এবার ফোনটা হাতে নিয়ে বলল, আপনি कहाँ तक যাবেন? বিধাননগর। इतना दूर पैदल? না না, অত দূর না, একটু পরেই বাসে উঠব। একটু কৌতূহলী হলো মানুষটা। पैदल কেন বাবু? পয়সা কি চুরি হয়ে গেল? না না, আসলে ওই ইচ্ছে হলো আর কি। আমার কথা লোকটা বিশ্বাস করলো কিনা জানি না, তবে তার চোখে মুখে কৃতজ্ঞতার ভাব ফুটে উঠল। বোধহয় ভাবেনি খোয়া যাওয়া টাকার জন্য একটা অচেনা লোক এতটা ঝগড়া করবে। বলল, তো फिर चलिए, हमार घर सामने ही আছে, আমিও पैदल যাব। ভেবে দেখলাম প্রস্তাবটা খারাপ নয়। নির্জন রাস্তায় একা একা হাঁটতে ভালো লাগে না। তাছাড়া এই লোকটাকেও আমার খারাপ লাগেনি। দুজনে একসঙ্গে রাস্তার একপাশে ছায়া মারিয়ে হাঁটতে লাগলাম। মনের ভিতরে একটা ক্ষীণ বাজনা বাজতে লাগলো, হোয়াটসঅ্যাপে শোনা সেই কথাগুলো। মূর্তিটি অমানসিক রোগা ও লম্বা। আপনি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আপনার সঙ্গে সঙ্গে কিছু দূর হাঁটবে সে, তারপর হাওয়ায় মিলিয়ে যাবে। সাধারণত গল্পের চরিত্রদের নামের প্রয়োজন হয়, বাস্তবে হয় না। রাস্তাঘাটে, বাসে, ট্রামে এমন কত মানুষের সঙ্গে আলাপ হয় যাদের নাম আমরা জানি না, জানার দরকার হয় না। 4 বছর আগে দেখা এ লোকটির নাম আমি জানি না, অবশ্য জেনে লাভও নেই। ভারতবর্ষের একটা বৃহত্তর অংশের মানুষকে এখনো ফেসবুকে খুঁজে পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একটা সুর গুনগুন করছে লোকটা। জানি না কেন চেনা চেনা লাগলো সুরটা। বহুকাল আগে আমাদের পাড়ায় রামলীলা হয়েছিল। বিহার থেকে নটঙ্কি এসেছিল, সেখানেই শুনেছিলাম বলে মনে হয়। প্রায় মিনিট 15 হাঁটার পর আমি প্রথম মুখ খুললাম। কাকে ফোন করছিলেন? বাড়িতে? ঘর। ছোট্ট এক কথায় উত্তর, যেন ব্যাপারটা সে ভেঙে বলতে চায় না। তাতেই মনে কৌতূহল হলো। বউ আছে, এক বেটি, দুটো বেটা আছে আমার। তারা এখানেই থাকে? না, যে গাঁও মে, বিহারে। ব্যাপারটা এবার বুঝলাম। লোকটা এখানে একা থাকে আর বউ বাচ্চা থাকে বিহারে। টাকা পয়সা জমিয়ে হয়তো বাড়িতে ফোন করতে যাচ্ছিল। আমি পকেট থেকে আমার ফোনটা বার করে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন, ফোনটা করে নিন। रहने दीजिए, वहाँ माँ के बात करते दिबे ना। কথা বলতে দেবে না? কে? আমার বউ। কেমন যেন অবাক লাগলো। লোকটা কি যে বলছে কিছুই মাথায় ঢুকছে না। এইমাত্র বলল বাড়িতে ফোন করবে, আবার বলছে বউ কথা বলতে দেবে না। পাগল নাকি? জিজ্ঞেস করলাম, কার সঙ্গে কথা বলতে দেবে না? আমার বেটির সাথে। আমি আর কিছু বললাম না। কিছু একটা পারিবারিক সমস্যা আছে। লোকটা নিজে যখন সেটা নিয়ে কিছু বলতে চাইছে না, তখন আমারও জোর করা ঠিক হবে না। মিনিট 2 চুপচাপ চলার পর সে নিজে থেকেই হঠাৎ বলতে শুরু করলো, আমাদের দেশের বাড়ির দিকে বড়িয়া লীলা হয়ে, জানেন? কি জানি, বিহার তো যাইনি কখনো। আপনাদের ইধার যেমন থিয়েটার হয়, ও তো আমাদের দেশে হয় লীলা। থিয়েটার আর লীলা যে এক নয় সেটা বোঝানোর জন্য আমি তাকে থামাতে যাচ্ছিলাম, কিন্তু সে থামলো না, বলেই চলল, রামলীলা হতো আমাদের মহল্লায়। মতলব ও রামায়ণের কাহিনী। আমি উসমে হনুমান সাজতাম। আমার এই চেহারার জন্য। লম্বা তো, और तब कुछ মোটা তগড়া भी ছিলাম। সব লোক বহুত তারিফ করতো। হ্যাঁ, এক একটা শো করে 1,500 টাকা পেতাম। কাম भी তো কম নয়। পাঠ याद करो, रोज रिहर्सल करो, মুখে মাখা রঙও তৈয়ার করতাম বাবু।
পাটের দড়ি পাকিয়ে পাকিয়ে হনুমানজির লেজ তৈরি হতো, তো মুখের উপর লাগাতাম আলতা। তো এই সব করতে করতে বহুত টাইম भी চলে যেত, অন্য কাজ কাম আমি কিছু শিখিনি। প্রথমে ज्यादा रोजगार হতো, 1 সপ্তাহ 2 সপ্তাহ করতাম, लेकिन आहिस्ता आहिस्ता কি হলো বাবু, আমার तगड़ा শরীর কমে আসতে লাগলো, আমি দুবলা হয়ে যাচ্ছিলাম বাবু। फिर एक दिन খুব ভয় পেয়ে গেলাম, যা সামনে পেতাম খেয়ে নিতাম। হর বক্ত ভয় লাগতো শরীর বেশি পাতলা হয়ে গেলে হনুমানজির কিরদার করতে পারবো না। ইয়া আল্লাহ, হনুমানজির পাঠ ছাড়া আমি তো আর কিছু পারি না। তো 2 বেলা ভর ভর के रोटी খেতাম, সত্তু খেতাম, এমনকি বোতল বোতল তেল भी খেয়েছি, কিন্তু আমার শরীরে কিছু নিল না। যা খেতাম উল্টি হয়ে যেত। বাজে খাবার বেশি খেতে খেতে শরীরে কি রোগ ঢুকে গেল আমি জানি না বাবু, আমি আরো পাতলা হয়ে গেলাম। আজ মনে হয় কি শুধু কঙ্কালটাই আছে আমার। আমি মন দিয়ে শুনছিলাম। এতক্ষণে তার রামলীলার সুর গুনগুন করা আর দড়ির মতো শরীরের রহস্য ফাঁস হয়েছে। আমি অবশ্য কিছু জিজ্ঞেস করিনি। একা থাকে বলে গড়গড় করে কথা বলে যাওয়ার বাতিক আছে লোকটার। হেসে বললাম, আচ্ছা তারপর এখানে এলেন কি করে? লোকটা কপালের ঘাম জামার হাতায় মুছে আবার বলতে লাগলো, বহুত দিন রোগে ভুগে কি হলো জানেন, আমি খুব কমজোর হয়ে গেলাম। গলা দিয়ে ও চিড়িয়ার মতো আওয়াজ বার হতো, পাঠ ভুলে যেতাম, তন ভি শুকিয়ে এরকম দড়ির মতো হয়ে গেল যে হনুমান সাজলে সবাই মজাক করত। उसके बाद एक दिन দল আমাকে বাদ দিয়ে দিল। বাদ পড়লেন কেন? হনুমান ছাড়া অন্য চরিত্র তো ছিল। আমাদের মহল্লায় আমার থেকে লম্বা লোক আর ছিল না বাবু। লীলা মে হনুমানের থেকে লম্বা কি কেউ থাকে? আমার শরীরের সাথে হাইটটা কমে গেলে আর কোনো পার্ট মিলে যেত। সেটাও কথা। তারপর তারপর আর क्या, সংসার চললো না আমার। আগে হর মহিনা 12,000 रुपया ইনকাম করতাম, এখন ज्यादा से ज्यादा 4,000 আসে। और কোনো কাম আমি বহুত চেষ্টা করিয়েছি বাবুজি। দোকান খুলবো তো হিসাব গড়বড় করে ফেলি, কম বেশি টাকা দিয়ে ফেলি। ভারী কামও করতে পারি না, তাকত পাই না। ও কলকাতা में আসার পর মুটের কাজ भी আমি করেছি, लेकिन মোট মাথায় চাপালে আমার চক্কর আসতো। তো শেষে একদিন রাজমিস্ত্রি হেল্পারের কাজ নিলাম। আমি চমকে উঠলাম। মেসেজে বলা ছিল মৃত রাজমিস্ত্রিদের কারোর একজনের প্রেতাত্মাই নাকি দেখা যায় এখানে। বুকের ভেতরটা অজান্তেই ঠান্ডা হয়ে গেল। লোকটা এখনো কি যেন বলে চলেছে। তারপর একদিন কি হলো জানেন, সাহাব আমাকে বলল 100 ব্লেড নিয়ে আসতে। ও 100 ব্লেড খুব ভারী জিনিস হয় বাবু। এক সময় আমি গদা भी বয়েছি, কিন্তু এখন তো শরীর কমজোর, যন্ত্রপাতি भी অত বুঝি না। এই দেখেন। বাঁ হাতটা পকেট থেকে বের করে আমার সামনে ধরল সে। আমি আতঙ্কে স্থবির হয়ে দেখলাম লোকটার বাঁ হাত কবজির থেকে কাটা। দৌড়ে পালাতে ইচ্ছে করলো, কিন্তু সে উপায় নেই। পালিয়ে যাব কোথায়? বাস স্ট্যান্ড এখান থেকে বহু দূরে। আমি বাড়ি ফিরে গেলাম, लेकिन আর কোনো কাম পেলাম না। घर में বউ রাত দিন চিল্লাতো, সবাই বলতো আমি আলসি। সব সোচতে থে कि আমি ইচ্ছা করে কাম করি না। लेकिन खुदा कसम बाबू, দুনিয়ার যত কাম আছে তার এক ভি আমি পারি না। লোকটা কথা থামিয়ে একবার আমার দিকে তাকালো। বোধহয় শেষ কথাটা বিশ্বাস করেছি কিনা বোঝার চেষ্টা করল। ঢোক গিলে বললাম,
তো তো বাড়ি ছেড়ে এখানে চলে এলেন যে? আমি ছাড়িনি। ভয়ের মধ্যেও হাসি পেল। যে লোকটা একদিন হনুমান সেজে স্টেজ কাঁপিয়ে লঙ্কা জ্বালিয়ে ছারখার করেছে, গোটা গন্ধমাদন পর্বতটাকে তুলে এনেছে কাঁধে করে, সে বউয়ের তাড়া খেয়ে দেশগাঁও ছেড়ে এখানে এসে একা একা দিন কাটাচ্ছে। এখন আর দেশে ফিরতে भी ইচ্ছা করে না। बस আমার বিটিয়াকে দেখতে বহুত ইচ্ছা করে। তার ভাই দুটো হারামি। মুন্নিকে আমি লুকিয়ে কিছু দিলে ছিনিয়ে নিত। घर में আমি না থাকলে মুন্নি কিছু বলতে भी পারতো না। তো कभी कभी আমি ফোন করে খবর নিই। 2 दिन ওর মা ফোন ধরে নিল, তো उसके बाद ফোনের पास में भी আসতে দেয় না। বলে পালতে পারে না তো বাপ কেসা। আপনি বাড়িতে টাকা পাঠান না? সে আমার দিকে তাকিয়ে করুণ হাসল, কান পর্যন্ত ছড়ানো শব্দহীন হাসি। আমার পাঠানো টাকা নেই ছোট বাবু। অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন আনাগোনা করছিল মনে। এতক্ষণে সেটা জিজ্ঞেস করার সুযোগ পেলাম। তো আপনি এখানে করেন কি? আমার প্রশ্নটায় লোকটা হঠাৎ কেমন যেন সতর্ক হয়ে উঠল। তারপর একটা রহস্যময় হাসি হেসে মাথাটা অনেকটা নিচে আমার কানের কাছে এনে বলল, আমি ভূত সাজি। চারপাশ খাঁ খাঁ করছে। একটা ভাঙাচোরা গুমটি দোকানের সামনে সাদা কাগজে বড় বড় হরফে লেখা, এখানে হাত রুটি পাওয়া যায়। তবে দোকানটা মনে হয় বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। সাইনবোর্ডটা একটু বেঁকে আছে। তার ঠিক পাশে পানায় ভরা পরিত্যক্ত একটা ডোবা। জলের ওপরে নিকষ অন্ধকার জমে আছে। একটু আগের হাওয়াটা আর এক ধাপ শীতল হয়েছে যেন। জানি না কেন গা শিরশির করলো আমার। এমনিতে একটা বিচ্ছিরি দোষ আমাকে ছোটবেলা থেকে তাড়িয়ে বেড়ায়। প্রতিদিনকার গতানুগতিক জীবনে আমি থেকে থেকেই ভৌতিক কিছু খোঁজার চেষ্টা করি। খুব অল্প বয়সে যে ঘরে শুতাম তার মাথার দিকে একটা পাল্লাহীন জানলা ছিল। কত রাত যে আমায় জাগিয়েছে সেই হতভাগা জানলাটা, ভাবতে ভাবতে শিউরে উঠতাম। এইসব ভাবনা মনের ভেতরে বন্ধ ঘরে ধোঁয়ার মতো বেড়ে উঠতে থাকলে মন অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। সেখান থেকেই সত্যি ভূতের জন্ম হয়। সন্ধ্যের কনকনে হাওয়ায় উদ্দেশহীনের মতো পথ হাঁটছি আমি, আর আমার পাশে 6.5 ফুট উচ্চতার লিকলিকে ভূত। না, শরদিন্দু কিংবা এডগার অ্যালেন পোয়ের প্রেতজনী বা অ্যাপারেশন নয়। এই চারপাশের ভুঁইফোড় শপিং মলগুলোতে সাজানো হন্টেড হাউসের সাজানো ভূত। ব্যাপারটা খানিকটা তার মুখ থেকে শুনে বুঝেছিলাম, খানিকটা নিজের অভিজ্ঞতা থেকে। শহরের এই বিরাট হাইরাইজগুলো মাথা চাড়া দিয়ে ওঠায় কলকাতার বুকে একটি খাঁটি জিনিসের অভাব হয়ে পড়েছে, হানাবাড়ি। তাই গলা কাটা রক্তাক্ত রগরগে ভূতের ব্যবস্থা করে রেখেছে ওই শপিং মলগুলোই। মানে ধরুন, শপিং মলের ভেতরেই একটা দোতলা বাড়ির ওপরের তলা অবধি নিয়ে গিয়ে অন্ধকার দরজা দিয়ে আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো। আপনি সেই স্যাঁতস্যাঁতে প্রায় আলোহীন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবেন, আর তার মাঝে হরেক রকমের ভূত আপনাকে নানা কৌশলে ভয় দেখানোর চেষ্টা করবে। তাদের কিছু পুতুল বা যন্ত্রের কারসাজি, আবার কিছু জীবিত মানুষের আজগুবি পোশাক পরে ভূত সেজে ভয় দেখানো। এই লোকটা সেই ভূত সেজেই পেট চালায়। লম্বা অথচ দড়ির মতো চেহারার জন্য তাকে ভূত হিসেবে মানিয়েও যায় দিব্যি। লম্ফঝম্প করে অভিনয়ের খেলাটাও সে খানিকটা জানে। এতে তার একজনের পেট চলে যায়। তবে বাড়িতে পাঠানোর মতো টাকা হাতে থাকে না। যাতে বিহারি বলে সঙ্গী সাথীদের অনেকের সঙ্গেই তার সদ্ভাব নেই।
চেনা লোকজন বলতে একমাত্র ভূতের বাড়ির ম্যানেজার। সেই কথা বলে এখানে অল্প পয়সার একটা থাকার জায়গা দেখে দিয়েছে। আমি লোকটাকে ওপর থেকে নিচে পর্যন্ত আর একবার ভালো করে দেখলাম। চেহারাটা বিদঘুটে হলেও মুখটা অসহায় গোছের। জিজ্ঞেস করলাম, তো আপনি কি ভূত সাজেন? ও তো আমি জানি না বাবু, কালো यूनिफॉर्म दिलो আমাকে, पहन के लोगों को डराते हुए। এসব করতে ভালো লাগে? खूब ভালো লাগে না বাবু, ডায়লগ নেই, তালি নেই, লোক डर के मारे চিল্লাতে থাকে, ও আমার ভালো লাগে না। লেকিন হ্যাঁ, পাঠ তো করি। ভেবে দেখলাম কথাটা সত্যি। বিহারি বলতে আমরা চানাচুরওয়ালা বুঝি, কাঠমিস্ত্রি বুঝি, বিহারি আবার শিল্পী হবে কি করে? এই লোকটা শিল্পী, এবং শিল্পী মাত্রই কাজ করার একটা দানবিক খিদে। থিয়েটার নয় তো যাত্রা, যাত্রা নয় তো হানাবাড়ি সই। জিজ্ঞেস করলাম, তাতেই লোক ভয় পায়? হ্যাঁ পায়, বাচ্চারা আরো বেশি পায়। কেউ কাঁদে, কেউ মুখ ঢেকে থাকে, কেউ তো চেঁচামেচি করে। লেকিন কেউ এখানে বাচ্চা নিয়ে এলে আমার ভালো লাগে না। একবার তো কি যেন একটা কথা বলতে গিয়েও সে চুপ করে গেল। আমি কোনো উৎসাহ দেখালাম না। এতক্ষণে বুঝেছি পেটের ভেতর সে মোটে কথা চেপে রাখতে পারে না। যেটা একবার মুখে এনেছে সেটা বলেই ছাড়বে। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আপনার ঘর আর কত দূর? 5 मिनट और। তো একদিন কি হলো জানেন? এটার জন্যই অপেক্ষা করছিলাম। জিজ্ঞেস করলাম, কি হলো? कुछ बच्चा ছেলে মেয়ে এসেছিল। হন্টেড হাউসে? জি। তো আমি বসেছিলাম সিঁড়ির এক ধারে, ওখান থেকে লাফিয়ে এসে মুখ দিয়ে জোর সে চিল্লিয়ে আওয়াজ করলাম। ওটাই ছিল আমার কাম। তো তারা সিঁড়ির পাশ মে এসেছে দেখে আমি দিলাম লাফ। ও দোলে যারা ছিল তারা ভয় পেয়ে एक दूसरा का ऊपर हुमड़ी খেয়ে পড়ল। तो उन लोगों में से একটা लड़की মাটিতে পড়ে গেল আর डर के जान हथेली में लेके चिल्लाते লাগলো। उम्र में तो हमार मुन्नीर माफी की होबे। अजीब কথা আপনাকে কি বলবো বাবু, দেখতেও যেন একদম মুন্নির মতো, হুবহু এক। ও চশমা পরলে তো গায়ের রং বোঝা যায় না, लेकिन एक आंख, एक गाल, एक মায়ের পেটের 2 জড়ুয়া बहन বাবুজি। লোকটা একটু থেমে দম নিল। বোধহয় এতটা গুছিয়ে কথা বলার অভ্যেস তার নেই। আমি তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম। সে সামনের দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, তো কি হলো? আমি একবারের জন্য ভুলে গেলাম কি আমি ভূত সেজে আছি। ভাবলাম কি মেয়েটা পড়ে গেছে, তাকে টেনে তুলি। তো আমি তার দিকে দুটো হাত বাড়িয়ে দিতেই আমার কাটা হাত দেখেছে আরো জোরে জান সে চিল্লাতে লাগলো। আমার তখন ইয়াদ হলো না যে আমি এখনো ভূতের কাপড়া পরে আছি। বিটিয়া পাগলের মতো হাত পা চালাতে লাগলো। একবার পা এসে লাগলো আমার ঘুটনে में, तो একবার পেট के नीचे। মুন্নি भी ছোটবেলা হাত পা চালাতো। আমার কি হয়ে গেল বাবুজি, সব ভুলে গেলাম, সব। বুঝলাম কি আমি তাকে তুলতে পারবো না, তুলতে গেলে ও আরো ডরিয়ে যাবে। তবে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার অনেক ख्वाहिश, অনেক দিনের শখ ছোট বাবু। মেয়েটা ঠিক পিছে में जाके खड़ा হয়ে গেলাম আর ওর কান কা পাস में মুখ নিয়ে এলাম। এই প্রথম সে থেমে যেতে আমার অস্বস্তি হলো। শুকিয়ে আসছে গলাটা। থামার প্রায় সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করলাম, তারপর? লোকটার হাসি সারা মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে। হয়তো লঙ্কা দহনের পর সিংহগিরির দিকে চেয়ে এমন করেই হাসত সে। আমাদের জীবনের প্রথম প্রেম, প্রথম স্কুল, পালিয়ে সিনেমা দেখতে যাওয়া অথবা প্রথম চুমুর স্মৃতিগুলো মনে পড়লে ঠিক যেরকম হাসি ফুটে ওঠে মুখে, সেই রকম। कंधे के पास मुख নিয়ে এনে
नीचू आवाज में डाकलाम, मुन्नी अपने बाप को भूल गई बेटी। কথাটা বলেই লোকটা তারস্বরে হেসে উঠল, যেন এই কথাটা এতদিন কাউকে বলার জন্যই সে হাসিটা লুকিয়ে রেখেছিল। उसके बाद की হলো জানেন, ও লড়কি আরো ভয় পেয়ে গেল। তো ফির আমি বললাম, তোর ভাইরা তোকে তং করে না তো? আমি বহুত কোশিশ করিয়েছি মুন্নি, পয়সা ইকট্ঠা করে তোকে আমার কাছে রাখবো। पैसा दिए कि बाप होए मुन्नी, पैसा कमाते पारी ना, मतलब कि हम ही तोर बाप नहीं। হাসতে হাসতেই আমার দিকে ফিরে এগিয়ে এলো লোকটা। বাবুজি মনে হলো ও লড়কি ভয় বেহোশ হয়ে যাবে। আমি কি অনাব শনাব বলছি ও কিছু বুঝতে পারলো না, বাস ডর কে মারে ওর সাথে যারা ছিল ওকে ঘিরে হাসি মজাক করলো। আমি একটু দূরে সরে মজা দেখলাম। ফের ওরা সবাই সিঁড়ি দিয়ে নেমে গেল। ওদিন বহুত মজা হলো ছোট বাবু, বহুত মজা। 2-1 মিনিট আমি কোনো কথা বললাম না। এতক্ষণ লোকটার দুঃখের কথা ভেবে মায়া লাগছিল। এখন মনে হলো তার কোথাও একটা লুকোনো সুখ আছে, যেটা কোনো অংশে আমাদের সুখের থেকে কম নয়। প্রতিদিন শহরের রাস্তাঘাটে যে নোংরা জামাকাপড় পরা শিড়িঙ্গে লোকগুলোকে শুয়ে থাকতে দেখি, কে জানে তারা আমাদের থেকে বেশি সুখী কিনা। ঘর সংসার ছেড়ে গোটা পৃথিবীর কাছ থেকে পালিয়ে বেড়াতে বেড়াতে দিনের সমস্ত ধুলোবালি, গাড়ির ধোঁয়া, শহরের তাচ্ছিল্যের পরে তাদের নিশ্চিন্তে ঘুমানোর মতো কোনো কারণ আছে? কোনো একদিন হয়তো সে তার বাচ্চা মেয়েটার মুখ দেখতে পাবে, তার মুখ থেকে বাবা ডাকটা শুনতে পাবে। ওইটুকুর জন্যই এত বড় একটা শহরে অপরিচিত মানুষের উপেক্ষা মেখেও জীবন কাটিয়ে যাওয়া যথেষ্ট নয় কি? এই যে একটা হতদরিদ্র পঙ্গু মানুষ বুকের ভেতর এত বড় দুর্জয় পাহাড় জয়ের স্বপ্ন চেপে রাখে, সেটা বুকে নিয়ে ঘুমোতে যায়, পথচারী লাথি খায়, সেই স্বপ্নটা মেখে শুকনো ভাত খেতে পারে, অযত্নে অবহেলায় সেই স্বপ্নটুকু আঁকড়ে ধরতে পারে, ওর থেকে বেশি নিশ্চিন্ত কি হতে পারি আমরা? এলি যে আমার ঘর এসে গেল, গলির মুখটা ঘুমকে দেখতে পাবেন। একদিন আসবেন ছোট বাবু, রাত মে তো একাই থাকি, রান্না করিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আচ্ছা চলুন তবে। লোকটা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, ডান পাশের একটা লম্বা গলির ভেতর তাড়াহুড়ো করে হাঁটতে লাগলো। প্রায় মিনিট 1.5 সেখানেই দাঁড়িয়েছিলাম। ধীরে ধীরে ছোট হয়ে আসা শরীরটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত ব্যাপার মাথায় এলো। লোকটার পেশার সঙ্গে তার জীবনের কোথাও একটা প্রচণ্ড মিল আছে। গোটা পৃথিবীর কাছে তার থাকা না থাকার কোনো দাম নেই, বাড়ি ঘর বন্ধু বান্ধব চেনা জানা কেউ নেই। সে সবার মাঝে থেকেও অদৃশ্য, অশরীরী। ফেলে আসা জীবনের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়, অথচ করার কিছু নেই, ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, যেন শরীরবিহীন অনুভূতির ঝাঁক। কষ্ট নেই, আফসোস নেই, কেবল আসন্ন সময়ে অপরিসীম শূন্যতা অপেক্ষা করে আছে তার জন্য, ঠিক প্রেতাত্মার মতো। লোকটার শরীর এতক্ষণে মিলিয়ে গেছে। আমি গলির দিক থেকে মুখ ঘুরিয়ে আমার পেছনে ফেলে আসা রাস্তাটার দিকে তাকালাম। এতটা রাস্তা হাঁটতে হাঁটতে কি শুনলাম আমি? গল্প? গল্পই বটে, সত্যি ভূতের গল্প।
ভূত মানে কি সত্যি বিদেহী আত্মা, নাকি এমন কিছু মানুষকেও ভূত বলা চলে যাদের খবর কারো কাছে নেই, যাদের মনের ভিতরে এমন বহু অনুভূতি রাবণের চিতার মতো জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে? সেই ঝলসানো অনুভূতির ঝাঁককে কি ভূত বলা যায় না? আমাদের এই ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ দেবমাল্য ঘোষ, সম্রাট রায়, দেবাদ্রি চ্যাটার্জি, দেবাশ্রিতা নাগ, শ্রেয়ান চৌধুরী, সপ্তর্ষি রায়, প্রীতম দাস, সৌমেন মুখার্জি, বুমা ব্যানার্জি, সৌম্যজিৎ সরকার, সৌপ্তিক ভট্টাচার্য, সৌগত ব্যানার্জি, সৌভিক দাশগুপ্ত এবং দেবারতী ঘোষকে। আজ গল্পের ন্যারেটারের ভূমিকায় ছিলেন, আপনারা সবাই জানেন, দীপ্তা। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প সত্যি ভূতের গল্প। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।